প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা, তোমাদের গণিতের এমসিকিউ সাজেশনমূলক ক্লাসে আজকে তোমাদের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের গণিতে A+ এবং পরীক্ষায় পাশ করতে হলে অবশ্যই তোমাদের গণিতের এমসিকিউ এই বিষয়টির প্রতি তোমাদের অবশ্যই ফোকাস করতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু পরীক্ষাতে একটা কঠিন সমস্যার সম্মুখীন হবে শিক্ষার্থীরা। কারণ তোমরা যদি ভুল বৃত্ত ভরাট করো, এতে কোনোভাবেই তুমি যদি 30টি এমসিকিউ দাগাও, তোমার কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল তুমি অর্জন করতে পারবে না। ঠিক আছে, অবশ্যই তোমাকে সঠিকটা দাগাতে হবে এবং এটা অন্যান্য বিষয়ের মতো না, এটা তোমাকে ক্যালকুলেশন করে অঙ্কটার সমাধান করে তারপরে কি করতে হয়, এমসিকিউটার বৃত্তটা ভরাট করতে হয়। তো শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা যদি এমসিকিউগুলো একটু বুঝে পড়ো, আমার কথা হচ্ছে একটু যদি বুঝে পড়ো, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যদিগুলো তোমরা যদি করো, তাহলে সেখান থেকে পরীক্ষায় মাস তোমাদের এমসিকিউ কমন পাবে তোমরা। ঠিক আছে, তো এই চ্যানেলে 17টি অধ্যায় থেকে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি অধ্যায় থেকে 10টি করে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সাজানো আছে। তোমরা যদি এই ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তোমরা ওই অধ্যায় থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো পরীক্ষায় বারবার আসে, একটু টপিক চেঞ্জ করে, বিভিন্ন বিষয় একটু চেঞ্জ করে বারবারই ওই প্রশ্নগুলো আসে বিভিন্ন বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, তো এটা সবার জন্য এই সাজেশনটি। এক্ষেত্রে তোমরা জাস্ট অধ্যায় ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো একটু বুঝে ক্লাসটা কন্টিনিউ করো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে মাস্ট তোমরা কমন পাবে। আচ্ছা চলো শিক্ষার্থীরা, তাহলে আজকের এই ক্লাসটি আমরা একটু দেখে নিই। আর ওই ক্লাসগুলোর লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। আচ্ছা, প্রথম এমসিকিউটা দেখো তো কি বলছে। এর মান দেওয়া আছে, এখানে 4টা উপাদান দেওয়া আছে, 1 2 3 4। এখানে অন্য কিছু হতে পারে, ABCD যে কোনো চলক হতে পারে, বাট তুমি চিন্তা করবে এই জায়গায় কয়টা মান দেওয়া আছে, এর মান 4টা দেওয়া আছে। হয়তো এরকম দেওয়া, ধরো এখানে 4টা সারে মুছে দিলাম, তাহলে এখানে কয়টা, 3টা উপাদান। ধরো এখান থেকে আমি একটা মুছে দিলাম, তাহলে কয়টা উপাদান আছে, 2টা উপাদান আছে। তাহলে বুঝছো তো, উপাদান মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে সেটাকে আমরা কি বলবো, উপাদান বলবো। তার মানে এই জায়গাতে এর উপাদান সংখ্যা কয়টি, 4টি। তো আমাদের এখানে বলছে প্রকৃত উপসেট। দুইটা বিষয় মনে রাখবো পরীক্ষাতে, উপসেট বললে একটা সূত্র আর প্রকৃত উপসেট। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে উপসেটটা দেখাচ্ছি। উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি বলছি, উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, যদি প্রকৃত উপসেট বলে তখন তুমি কি করবে বলো তো, প্রকৃত উপসেট বললে হবে তোমার সূত্রটা এইটা হবে, তখন 2 টু দি পাওয়ার n -1, অর্থাৎ একটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন হচ্ছে, স্যার আমি 2 লিখলাম, n এর মান কোথায় পাবো? n মানে হচ্ছে এখানে যতগুলো উপাদান সংখ্যা থাকবে। এখানে কয়টা উপাদান সংখ্যা বলো তো, 4টা না? তার মানে তুমি n এর মান কত দিবা, 4। জাস্ট এই জায়গাতে তুমি 4 কল্পনা করো। তো 2 টু দি পাওয়ার 4, এই nটাকে কেটে দিই, ধরো আমি এখানে 4 লিখলাম। 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো, 16 না? তাহলে আমাদের প্রকৃত উপসেট কত পাইছি, 16 পাইছি। যদি প্রকৃত উপসেট বলে এই জায়গাতে, তাহলে তোমার অ্যান্সার কত, সরি যদি উপসেট বলে শুধুমাত্র, তাহলে এর অ্যান্সারটা কত, 16। যদি শুধু উপসেট বলে তাহলে অ্যান্সারটা 16। আচ্ছা, যদি প্রকৃত উপসেট বলে, এই যে দেখো প্রকৃত উপসেট বললে 2 টু দি পাওয়ার n -1 মানে একটা বিয়োগ করতে হবে তোমাকে। তো 2 টু দি পাওয়ার n মানে কত বলো তো, একটু আমরা বের করলাম, n এর মান কত হবে, এই জায়গাতে কয়টা আছে, 4টা আছে না উপাদান সংখ্যা। সো আমরা n এর মান এখানে কত লিখতে পারি, 4। তো 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো, 16। 16 থেকে 1 বিয়োগ করলে বলো কত, তো কত হবে, 15 না? হ্যাঁ, তার মানে আমাদের প্রকৃত উপসেট বললে অ্যান্সার কত হবে, 15। ঠিক আছে, তাহলে আমাদের ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। এই বৃত্তটা ভরাট করবে। তোমরা ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে উপসেট বললে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট বললে 2 টু দি পাওয়ার n -1 করবা। ঠিক আছে, যদি আচ্ছা তোমরা একটু যদি বুঝে থাকো তাহলে এটা করে দাও তো, a b, ধরো এখানে 4 আছে। ঠিক আছে, তো এই যে এখানে উপাদান সংখ্যা কতটি, 3টা না? এটার উপসেট কত বলো তো, তোমরা কি করবা, জাস্ট 2 টু দি পাওয়ার n। তো n এর মানে এখানে উপাদান সংখ্যা কয়টা, 3টা, তাহলে n এর মানে এখানে কত হবে, 3 হবে। দেখি এটার অ্যান্সারটা কত, সবাই কমেন্টে একটু জানাও তো। আচ্ছা, এরপরে দেখো, এই যে দেখো এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা মাস্ট একটা বা 2টা এমসিকিউ থাকেই। দেখো বলছে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তোমাকে বলছে মধ্যক শ্রেণী বলতে পারে, এরপরে প্রচুরক শ্রেণী, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তুমি একটু ঘরটা একটু বুঝো।
আচ্ছা মধ্যক শ্রেণী যেহেতু বলছে, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত, আচ্ছা আমরা ক্রমযোজিত ঘনসংখ্যাটা তৈরি করি। তোমরা কি সবাই ক্রমযোজিত ঘনসংখ্যা তৈরি করতে পারো? একটু কমেন্টে জানাও তো, ক্রমযোজিত ঘনসংখ্যা তৈরি করতে পারো কিনা সবাই একটু জানাও তো আমাকে। দেখো এখানে প্রথম ক্রমযোজিত ঘনসংখ্যা কত আছে? 4 আছে, 4 লিখলাম 4। এরপরে 4-এর সাথে 8 যোগ করলে কত হয় বলো তো? 12 হবে। এরপরে 12-র সাথে 20 যোগ করলে কত হবে ক্রমযোজিত ঘনসংখ্যা? 32 হবে। 32-এর সাথে 12 যোগ করলে কত হবে বলো? 44 হবে। 44-এর সাথে 6 যোগ করলে কত হবে বলো তো? 50 হবে। তার মানে আমাদের এখানে 4 ক্রমযোজিত ঘনসংখ্যা, এখানে ক্রমযোজিত ঘনসংখ্যা 12, এখানে 32, এখানে 44, এখানে কত? 50, তাই না? আচ্ছা এখন আমাদের প্রশ্নটা একটু আমরা পড়ি। মধ্যক শ্রেণীর, আচ্ছা তোমরা কি মধ্যক শ্রেণী বের করতে পারো কিনা এটা একটু ক্লিয়ার করে নিই। মধ্যক শ্রেণী বের করা হয় n/2, বা আমরা যদি n এর মান লিখি, n এর মান কত বলো তো? এই জায়গাতে টোটাল গণসংখ্যা সবগুলো যোগ করলে কত হবে বলো তো? 50 না? এই জায়গাতে আমরা যোগ করলাম তো 50 না? তো সবগুলো গণসংখ্যা যোগ করলে কত? 50। তার মানে 50টা হচ্ছে মধ্য n এর মান। তার 50/2, 50কে 2 দ্বারা ভাগ করলে কত বলো তো? 25 না? হ্যাঁ, এই 25টা, এটাই হচ্ছে 25তম শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তুমি এখন খুঁজতে যাবা যে 25 ক্রমযোজিত ঘনসংখ্যার মধ্যে খুঁজতে যাবা, 25 এই 25টা কি 4-এর ভিতরে পাইবা? না। 12-এর ভিতরে পাইবা? না। 32-এর ভিতরে 25 পাইবা? হ্যাঁ পাবা। তুমি এই 32-এর ভিতরে যেহেতু 25টাকে পাইতেছো, 32-এর ভিতরে যেহেতু 25টাকে পাইতেছো, সো এইটাই হচ্ছে আমাদের কি? মধ্যক শ্রেণী। এটাই হচ্ছে কি? আমাদের মধ্যক শ্রেণী। এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, ঠিক আছে? এখন তোমাকে বলছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত ঘনসংখ্যা, তাহলে এই যে 32 এটাই তো ক্রমযোজিত ঘনসংখ্যা। তার মানে আমাদের অ্যান্সারটা কত বলো তো? 32 না? তাহলে আমরা এই বৃত্তটা ভরাট করব। ক্লিয়ার তো তোমরা? আচ্ছা শিক্ষার্থীরা দেখো, যদি পরীক্ষাতে বলা হতো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত ঘনসংখ্যা, তাহলে তুমি কত লিখতে? 12। মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত ঘনসংখ্যা, তাহলে কত লিখতে বলো তো? 44। বা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা যদি বলে তাহলে কত? 8। মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা যদি বলে তাহলে কত? 20। মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা যদি বলে তাহলে কত? 12। আচ্ছা মধ্যক শ্রেণীর যদি নিম্নসীমা বলে তাহলে কত? 51। মধ্যক শ্রেণীর উচ্চসীমা বললে কত? 60। ক্লিয়ার তো তোমরা? আবার যদি বলা হয় মধ্যক শ্রেণীর মধ্যমান কত, তাহলে তুমি 51 যোগ 60 সমান চিহ্ন দিবে, 51 এবং 60 যোগ করবা, তারপর সমান চিহ্ন দিয়ে যেই ফলাফলটা পাবা সেটাকে 2 দ্বারা ভাগ করবে, মানে 51 যোগ 60 ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে যে ফলাফলটা পাবে সেটা কি? মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে এই একটা সারণী থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। আচ্ছা আরেকটা বিষয় আসতে পারে, সেটা একটু দেখা, আমি এটা মুছে নিচ্ছি। এভাবেও আসতে পারে যে পরীক্ষাতে এখানে একটা সারণী দেওয়া আছে, এখান থেকে বলা হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করা। আচ্ছা প্রচুরক শব্দের অর্থ কি? যেই ঘরে ঘনসংখ্যা বেশি সেটাই কি প্রচুরক শ্রেণী। তুমি দেখো এখানে কোন ঘরে প্রচুর ঘনসংখ্যা বেশি? 20 না? এই ঘরটা হচ্ছে কি আমাদের প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণীর কি বলা হতে পারে? মধ্যমান যদি বলে তাহলে তুমি 51 এবং 60 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। আবার প্রচুরক শ্রেণীর নিম্নসীমা বললে এটা, উচ্চসীমা বললে এটা। তোমরা তো ক্লিয়ার বিষয়টা, তাই না? আচ্ছা যেভাবে বলবা তোমরা ঠিক সেভাবে অ্যান্সার করবা। আচ্ছা আমরা এর পরের এমসিকিউটা দেখি, একটু মনোযোগ দিবা, ঠিক আছে? ঠিক আছে, তোমরা যদি বুঝে বুঝে করতে পারো তাহলে যেই কোনো এমসিকিউ, এটা একটু হয়তো কথাটা একটু ঘুরিয়ে দিতে পারে, বাট তোমরা যদি বুঝতে পারো তোমাদের জন্য সহজ হবে এমসিকিউগুলো। দেখো এখানে 17টি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো টপ, তোমরা জাস্ট ওই ক্লাসটা বুঝে বুঝে করবা। আমি আবারও বলছি, তোমরা পরীক্ষাতে যে আমি যে এমসিকিউটা দিচ্ছি এটা যে 100% আসবে এমনটা না, বাট এই নিয়মের এমসিকিউগুলো কিন্তু বারবারই পরীক্ষাতে আসে, হয়তো চেঞ্জ করে দেয়, প্রসেসটা চেঞ্জ করে দেয়, 1-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3, এরকম যদি তোমরা বুঝতে পারো তবেই তুমি পরীক্ষাতে এই এমসিকিউগুলো কমন পাবে। আমি কথা দিচ্ছি 100% তুমি কমন পাবে। আচ্ছা কোনো শ্রেণীর নিম্নসীমা দেওয়া আছে 30 এবং শ্রেণীর মধ্যমান দেওয়া আছে, তাহলে ওই শ্রেণীর উচ্চসীমা কত? আচ্ছা মধ্যমান নির্ণয়ের সূত্র তো তোমরা সবাই কি জানো বলো তো? আমরা জানি, আমি একটু সংক্ষেপে লিখব। মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে উচ্চসীমা, একটু আমি সংক্ষেপে লিখব, উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2, এটাই তো আমাদের সূত্র। মধ্যমানের সূত্র হচ্ছে উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। এখন তোমার এই জায়গাতে দেখো তো কি দেওয়া আছে, এই জায়গাতে মধ্যমানটা দেওয়া আছে, আচ্ছা নিম্নসীমা দেওয়া আছে, তাহলে তুমি নিম্নসীমা কত বলো তো? এই জায়গাতে সারে নিম্নসীমা লিখে ফেলবো, এই যোগের যোগ দিলাম, নিম্নসীমা কত? 30 পাইছি না?
এই যে নিম্ন সীমা দেওয়া আছে কত 30 দেওয়া আছে, সো আমি নিম্ন সীমাটা লিখে ফেলছি। এরপর শ্রেণীর মধ্যমান দেওয়া আছে কত 32, তাহলে মধ্যমান এখানে কত আছে 32 তুমি লিখে ফেলছো। আচ্ছা স্যার এরপরে দেখো আর এই জায়গাতে কি আছে 2 আছে না, 2 নিচে 2 যেভাবে আছে সেভাবে, বাট তোমার এই জায়গাতে দেখো তোমাকে কিন্তু কি বের করতে বলছে, তোমাকে কিন্তু বের করতে বলছে উচ্চসীমা, উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা, এটা কিন্তু দেওয়া নেই, দেখো এটা কিন্তু বের করতে বলছে, সো আমরা এটাই বের করব। এখন তুমি একটু অঙ্কটার সমাধান যেভাবে আমরা করি, 2 দ্বারা কি করবা, 2 এটা নিচে আছে, এ পাশের 32-এর সাথে সেটা কি হয়ে যাবে গুণ, মনে মনে তুমি চিন্তা করো এই 32-এর নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 দ্বারা উপরে এটা আর গুণন যেটাকে আমরা 1 দ্বারা এই উচ্চসীমা যোগ 30কে গুণ করবো, আর 2 দ্বারা নিচে আছে এই পাশের 32-এর সাথে গুণ, 32-এর সাথে 2 গুণ করলে কত হয় বলো তো, 32 দুগুণে কত 64 না, হ্যাঁ 64। তার মানে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি যে যে উচ্চসীমা যোগ 30 এটার সমান কত বলো তো, এই 2 এবং 32 গুণ করে কত পাইছি 64 না, তুমি এই জায়গাতে 64 লিখতে পারো। তারপরে তুমি যদি উচ্চসীমাটা শুধু বের করো, উচ্চসীমা যদি বের করি তো 64-র সাথে এই 30 এটা যোগ আকারে আছে তাই না, তাহলে এটা যদি এই পাশে আসে সমান চিহ্নের এই পাশে আসে তাহলে সেটা কি আকার হবে বিয়োগ আকার না, তারপরে তুমি এখানে লিখতে পারো 64 বিয়োগ কত 30। এখন 64 থেকে 30 বিয়োগ করলে, 64 থেকে 30 বিয়োগ করলে কত বলো তো, 4 আর 3 থেকে 3 34 না, বলো তো কত হবে 34 না, এই যে 34 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো কিনা বলো তো, সবাই বুঝছো কিনা আমার একটু কমেন্টে জানাও তো যে স্যার আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা এখানে পরীক্ষাতে এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এইটা কি হুবহু আসবে না, এইটা হয়তো বা নিম্ন সীমা দেওয়া আছে, তোমাকে হয়তো পরীক্ষাতে উচ্চ সীমা দেওয়া থাকতে পারে, তোমাকে বলা হবে নিম্ন সীমা বের করো, অথবা পরীক্ষাতে উচ্চ সীমাটাও দেওয়া আছে নিম্ন সীমাটাও দেওয়া আছে, তোমাকে বলা হবে মধ্যমানটা নির্ণয় করতে। তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো, জাস্ট যেই মানগুলো দেওয়া থাকবে সেটা লিখবা, বাকি প্রসেসগুলো সমাধান করলে বের হয়ে যাবে। ঠিক আছে, সমাধানের প্রসেস তো সবাই দেখছো কীভাবে স্যারে করছি। আচ্ছা এরপরেরটা দেখি, এই জায়গাতে বলছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। আচ্ছা বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক তোমরা কি জানো, দুইটা বিষয়, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন। ঠিক আছে, তো বিচ্ছিন্ন চলক মানে কি, বিচ্ছিন্ন চলক মানে হচ্ছে যে সকল চলকের মান নির্দিষ্ট বা পূর্ণ সংখ্যা সেগুলোকে আমরা কি বলবো বিচ্ছিন্ন, আর যেগুলো পূর্ণ সংখ্যায় নয় অন্যভাবে বা একটা অনুমান করে প্রকাশ করা হয় সেগুলোকে আমরা অবিচ্ছিন্ন চলক বলবো। আচ্ছা তুমি একটু চিন্তা করো বলো তো, আমি যদি বলি জনসংখ্যা, তোমাদের ঘরে কতজন জনসংখ্যা আছে, তুমি বলবা তোমার ফ্যামিলিতে কতজন জনসংখ্যা আছে বা কতজন সদস্য আছে, তুমি নিশ্চয়ই বলবা 4 জন বা 5 জন, নির্দিষ্ট একটা সংখ্যা বলবা। ঠিক আছে, তার মানে এটা কি, তার মানে এটা বিচ্ছিন্ন চলক, তার মানে এটা কি বিচ্ছিন্ন চলক। আচ্ছা তোমাদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা, এটা কতজন হতে পারে, 20 জন হতে পারে, 22 জন হতে পারে, বাট একটা নির্দিষ্ট সংখ্যা হচ্ছে তাই না, বা তোমাদের শ্রেণীতে ছাত্রীর সংখ্যা কত, ছাত্রের সংখ্যা কত, নির্দিষ্ট করে যখন বলবে তখন সেটা নিশ্চয়ই সেটা কী হবে বলো তো বিচ্ছিন্ন চলক। আচ্ছা তোমার বয়সটা যদি স্যার একটু তোমাকে বলি, কি বলছে বলো তো, বয়সটা যদি তোমাকে বলি, তোমার বয়সটা যদি তোমাকে বলি তুমি কি বলতে পারবা যে আমার বয়স 20 বছর, না 20 বছর থেকে একটু বেশি হতে পারে, তুমি কিন্তু 20 বছরও হতে পারে, অথবা তোমার বয়সটা 20 বছর থেকে কম, অথবা তোমার বয়স যদি আমি বলি যে স্যার তোমরা তো ক্লাস 10-এ পড়ো, তোমাদের বয়স মেবি 14-15 এরকম হতে পারে, তো 14-15 বলছো, কেউ একটা প্রশ্ন করলে তুমি বলবো 14 বছর 6 মাস বা 14 বছর 3 মাস এরকম আন্দাজ করে বলতেছো তাই না, এই যে এই কনফিউশন অনিশ্চয়তা যেখানে থাকবে সেটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক, সেটাই হচ্ছে কি অবিচ্ছিন্ন। আচ্ছা তোমাকে যদি বলা হয় তোমার জন্মসাল কত, তোমার কি বলা হবে জন্মসাল, তো জন্মসাল তো তুমি বলতেই হবে, নির্দিষ্ট একটা জন্মসাল বলবো, তোমার কত সালে জন্ম বলো তো, তোমার জন্ম 2004 সালে, 2003 সালে, 2005 সালে, মানে জাস্ট নির্দিষ্ট একটা সাল তো তোমাকে বলতে হচ্ছে, তার মানে এটাও কি বিচ্ছিন্ন চলক। তাহলে শুধুমাত্র বয়স, তোমার ওজন, যদি তোমাকে তোমার ওজন বলা হয় তুমি আন্দাজ করে বলবা, তোমার ওজন তো তুমি সঠিকভাবে বলতে পারবে না, কারণ তোমার যদি আজকে যদি তোমার ওজন যদি ধরো 30 কেজি হয়, কালকে 30 কেজি আর থাকবে না, হয়তো সেটা 31 কেজি হতে পারে বা 32 কেজি হতে পারে, বাট সঠিক সংখ্যায় তুমি বলতে পারবে না, হয়তো 31 কেজি আরও 200 গ্রাম বলতে হচ্ছে তোমাকে তাই না, অনুমান করতে হচ্ছে। তাহলে বয়স, ওজন, উচ্চতা এগুলো কিন্তু অবিচ্ছিন্ন চলক, এগুলো তোমার একটা আন্দাজ বা অনুমান করে বলতে হয়। ঠিক আছে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তাহলে যেগুলো নির্দিষ্ট করে বলা যাবে সেগুলো বিচ্ছিন্ন চলক, আর যেগুলো নির্দিষ্ট করে বলা যাবে না আমরা সেগুলোকে কি বলবো অবিচ্ছিন্ন চলক। বুঝছো তো বিষয়টা, পরীক্ষায় তুমি যদি এই বিষয়টা বুঝতে পারো, এইখান থেকে আমি যে কথাগুলো বলছি এখান থেকে প্রশ্নটা আসবে, বাট তোমাকে বুঝতে হবে আমার
প্রশ্নটা হচ্ছে তোমাকে বুঝতে হবে আমি কি বলছি, যেখানে বিচ্ছিন্ন কোণগুলো বলছি আর অবিচ্ছিন্ন কোণগুলো বলছি, ঠিক আছে। এরপর একটা দেখো, এখানে এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদেরকে এমসিকিউগুলো দিয়েছি। তোমরা ওই ক্লাসগুলো প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ওই ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আচ্ছা দেখো, একটি রম্বস আঁকতে হলে কতটি উপত্যের প্রয়োজন? রম্বস আঁকতে হলে কতটা উপত্যের প্রয়োজন? একটু দেখো, আমরা রম্বস শিখবো না, আমরা এখান থেকে বর্গ শিখবো, রম্বস শিখবো, আয়ত শিখবো, সবগুলো শিখবো, ঠিক আছে। একটু মনোযোগ দিবে। প্রথম থেকে দেখাচ্ছি। ধরো প্রথমে রম্বসটা আসে, এখানে যেহেতু রম্বস বলছে আমি একটা রম্বস আঁকে নিচ্ছি। এই যে এটা আঁকছি এটা হচ্ছে রম্বস, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই এইভাবে যেটা আঁকছি এটা হচ্ছে রম্বস, তাই না? চিত্রটা সুন্দর হচ্ছে না? আর এটা হচ্ছে কি বর্গ, এরপরে এটা হচ্ছে কি আয়ত, তাই না? এরপরে এইটা হচ্ছে সামান্তরিক, তাই তো? এরপরে আর কি দেওয়া যায়? আচ্ছা আপাতত এগুলো একটু খেয়াল করো, তাহলে বাকিগুলো তোমরা বুঝতে পারবে যেটাই আসুক পরীক্ষাতে। দেখো রম্বস, এই রম্বসের চারটা বাহু কিন্তু সমান। তোমরা কি জানো এটা, যে রম্বসের এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, চারটা বাহুই কিন্তু সমান। সো তুমি একটা বাহু পেলেই তোমার যথেষ্ট, একটা বাহু পেলেই তোমার যথেষ্ট। কিন্তু একটা কোণ তো লাগবে। তুমি যদি একটু চিন্তা করো রম্বসটা আঁকবো কীভাবে, আমরা প্রথমে একটা দাগ টেনে নিব, তারপরে এখানে একটা বাহু কেটে নিব, তারপরে এই জায়গাতে একটা কোণ লাগবে, তাই না? কোণ ব্যতীত তো তুমি আঁকতে পারবে না, তাহলে কোণ এটা কেটে নিছো। তারপরে এখানে এই বাহুটাকে কাটবা, এই যে ওই একই বাহু, এই বাহুটা যতটুকু, এই বাহুটাও ততটুকু, আবার এইখানেও যে বাহুটা, এখানেও সেই একই বাহুটা। দেখো তো সবগুলো বাহু কিন্তু সমান। তো একটা বাহু হলে চলবে, আর একটা কোণ লাগতেছে তোমার, মানে কতটুকু কোণে তুমি এই রম্বসটা আঁকতেছো। তাহলে একটা কোণ লাগতেছে, একটা কোণ লাগতেছে, আর একটা বাহু লাগতেছে। একটা রম্বস আঁকতে হলে কয়টা উপত্য লাগতেছে বলো তো? দুইটা উপত্য। তাহলে আমাদের অ্যান্সারটা কি বলো তো? দুই না? আচ্ছা, যদি পরীক্ষাতে রম্বস না আসে, যদি বর্গ আসে, বর্গ কীভাবে আঁকবে? বর্গ তো আঁকার সিস্টেমটা হচ্ছে একটা বাহু লাগবে তোমার, শুধুমাত্র একটা বাহু। বাকিগুলো কীভাবে দেখো, বাকিগুলো ঠিক এরকম আমরা এইভাবে আঁকি, একটা লম্ব আঁকি, লম্বটা এঁকে এইভাবে করে একটা লম্ব আঁকি আমরা, তাই না? তারপর এই বাহুটা সমান করে, এই বাহুটা সমান করে এখানে কেটে নিই একটা দাগ, এখানে কেটে নিই, তারপরে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ দিয়ে পরে কী করি, এটা যোগ করে নিই। তো এটা বর্গ। তো বর্গের কিন্তু চারটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, চারটা বাহু সমান। আর এখানে কি আঁকো, এটা প্রথমে তুমি কি আঁকো, একটা লম্ব। সো বর্গের চারটা বাহু সমান, এখানে প্রত্যেক আর কোনো তথ্য লাগবে না। তো বর্গ যদি আঁকতে হয়, বর্গে একটা বর্গের কয়টি উপত্য থাকতে হবে বলো তো? একটা উপত্য হলে চলবে। কয়টা উপত্য? জাস্ট একটা বাহু হলেই চলবে। বর্গের ক্ষেত্রে একটা বাহু হলে চলবে, ঠিক আছে। আচ্ছা স্যার যদি বলি সামান্তরিক, যদি বলি সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সেম, তাহলে তুমি একটা বাহু হলে চলবে, মানে একটা জাস্ট একটা বাহু। এরপর আবার এইটা দেখো, এখানে এই পাশে দিয়ে একটা ছোট বাহু লাগবে, এখানে সেম একইভাবে এই পাশে ছোট একটা বাহু লাগবে। তার মানে কয়টা বাহু লাগতেছে? দুইটা বাহু। কি লাগতেছে? দুইটা বাহু। আর তোমাকে কোনো কোণ লাগতেছে বলো তো? এটা তো 90 ডিগ্রি, মানে ওই যে লম্বর মতো করে, তাই না? তাহলে দুইটা বাহু হলে যথেষ্ট। তো একটা সামান্তরিক আঁকতে হলে জাস্ট দুইটা বাহু হলে যথেষ্ট, তাই না? আচ্ছা, যদি যদি তোমাকে বলে সামান্তরিক না বলে, যদি তোমাকে ধরো তোমাকে বলছে, সরি এটা তো সামান্তরিক, হ্যাঁ এটা তো আয়ত ছিল, এটা ছিল আয়ত, ঠিক আছে। এতক্ষণ আমরা যেটা শিখলাম এটা ছিল আয়ত। আর এটা যদি সামান্তরিক, এই সামান্তরিকটার ক্ষেত্রে এই যে একটা বাহু, একটা বাহু, এই যেখানে একটা একই বাহু, তাই না? একটা বাহু লাগবে তোমার, একটা বাহু, এই এতটুকু একটা বাহু লাগবে। আবার এই পাশে বাম পাশে একটা, ডান পাশে একটা, ছোট একটা বাহু লাগতেছে, ছোট একটা বাহু লাগতেছে, তাই না? দুইটা বাহু লাগতেছে, কিন্তু একটা কোণ দেখো, এই জায়গাতে একটা কোণ লাগবেই তোমার মাস্ট। কতটুকু অ্যাঙ্গেলে তুমি এই সামান্তরিকটা আঁকতেছো, তাহলে কোণ একটা লাগতেছে না? তাহলে একটা কোণ লাগতেছে। তার মানে তোমার এই জায়গাতে কয়টা উপত্য লাগতেছে? তিনটা। তার মানে সামান্তরিকেরটা বললে তুমি কত দিবে বলো তো? 3। সবাই বুঝছো তো? এইভাবে সব ক্ষেত্রে তুমি জাস্ট চিন্তা করবা যে এই জায়গাতে আমার প্রশ্নে কি বলছে, আমি কি করতেছি, ঠিক আছে। একটু বুঝে বুঝে যদি তোমরা এমসিকিউগুলো করতে পারো, আশা করি তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবে পরীক্ষাতে এখান থেকে। আচ্ছা, এখানে বলছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। অষ্টম পদ তুমি তো দেখে বলতে হবে এই ধারাটি কি গুণোত্তর ধারা না সমান্তর ধারা। ধারাটা হচ্ছে দুই প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। এখন একটু দেখো এই জায়গাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো যদি গুণ করে বৃদ্ধি পায় সেটা গুণোত্তর, আর যদি যোগ করে সমান তালে বৃদ্ধি পায় সেটা হচ্ছে সমান্তর। 6-এর সাথে যদি তুমি 2 গুণ করো, একটু একটু মনোযোগ, 6-এর সাথে 2 গুণ করলে কত হবে? 12। 12-এর সাথে 2 গুণ করলে কত? 24। 24-এর সাথে 2 গুণ করলে কত? 24 দুগুণে কত? 48। তার মানে এইভাবেই গুণ করে করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে নিঃসন্দেহে এটা কি গুণোত্তর ধারা, এটা কি হচ্ছে একটা গুণোত্তর ধারা।
এখন গুণোত্তর ধারার তম পদের সূত্র বলো তো। গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে, এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? এখন তুমি জাস্ট এ এর মানটা লিখবে, তুমি এ এর মানটা লিখবে। এ এর মান কোনটাকে বলে তুমি জানো? হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, এই জায়গাতে স্যার এটা মুছে দিচ্ছি। এর মান কোনটাকে বলে? এর মান হচ্ছে প্রথম পদকে কি বলবে বলো তো? প্রথম পদকে এর মান বলবে। আমি আবারও দেখাচ্ছি, এই প্রথম পদ কত? 6, তার মানে এর মান কত? 6। আর মানে কি? আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। আর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বলি, গুণোত্তর ধারার ক্ষেত্রে বলি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কীভাবে বের করে জানো? দ্বিতীয় পদটাকে উপরে লিখতে হবে। দ্বিতীয় পদ বলতে কত? 12। এই 12টাকে উপরে লিখবা, আর প্রথম পদটাকে নিচে লিখবা, 6টাকে নিচে লিখবা। আমি আবার বলছি, সাধারণ অনুপাত কীভাবে বের করে? দ্বিতীয়টাকে উপরে রাখবা আর প্রথমটাকে নিচে রাখবা। তো তুমি 12কে 6 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 12কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয় না? হ্যাঁ, তার মানে আর এর মান পাইছি কত? 2। এখানে মাঝখানে তো এটা গুণের সম্পর্ক, গুণ চিহ্ন দিবা। আচ্ছা, এবার n-1 এটা আসি। n মানেই হচ্ছে অষ্টম পদ বলছে, সো n এর মান কত হবে? 8 হবে। n এর মান এই জায়গাতে কত হবে? 8। 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো তো? 7। আমরা একটু শর্টকাট করতেছি যেহেতু এমসিকিউ, সো 2 টু দি পাওয়ার 7। এখন এটা যদি একটু সমাধানটা করি, 6 6 গুণ 2 টু দি পাওয়ার 7 মানে কত জানো? 128। তোমরা ক্যালকুলেটর দিবা, 100 কত হবে? 28 হবে। তো পরে 6 দ্বারা 128কে গুণ করলে কত হবে? 6 দ্বারা 128কে গুণ করলে 768 হবে। এই যে 768, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। বুঝছো তো সবাই? আচ্ছা, যদি স্যার পরীক্ষাতে অষ্টম পদ না বলে যদি দশম পদ বলে, পারবা না? আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও তো দশম পদটা কত হবে, একটু জানাও তো আমাকে। স্যারকে একটু দশম পদটা বের করে দাও, ঠিক আছে? দেখি সবাই বুঝছো কিনা, দশম পদটা একটু বের করে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা আমরা দেখব। এইচ অক্ষরটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ। এখান থেকে কিন্তু তোমাদের মাস্ট পরীক্ষা এমসিকিউ আসে, মাস্ট। এস থাকতে পারে, এ থাকতে পারে, কোন থাকতে পারে, বিভিন্ন বিষয়। চল আমরা এই টপিকটা একটু ভালো করে বুঝে নিই, একটু মনোযোগ দিবে। আমি এখানে তোমাদেরকে অনেকগুলো বিষয় শেখাবো, অনেকগুলো বিষয়, তোমরা একটু মনোযোগ দিবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো, এখানে এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, সবগুলো বাহু সমান, এটা হচ্ছে দুইটা বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ, আর এখানে একটা বাহু সমান নেই, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে বৃত্ত, এটা এ, এটা এস, এটা টি, এটা এইচ, এটা জেড। যে কোনোটাই আসতে পারে পরীক্ষাতে, তোমাকে একটু বুঝতে হবে ক্লাসটা, ঠিক আছে? পরীক্ষাতে যে এইটাই এইচটাই যে আসবে এমনটা না, তুমি জেডও আসতে পারে, যে জেডের প্রতিসাম্য কোণ কত, জেডের। আচ্ছা, এখানে 3টা বিষয় আসে পরীক্ষাতে, এমসিকিউগুলোতে আসে 3টা বিষয়। একটা হচ্ছে প্রতিসাম্য রেখা, আর একটা হচ্ছে প্রতিসাম্য কোণ, ঠিক আছে? প্রতিসাম্য রেখা, প্রতিসাম্য কোণ। আমাদের কিন্তু এই অঙ্কটাতে প্রতিসাম্য কোণ বলছে। আচ্ছা, কিভাবে এটা হয় এটা একটু তোমাদেরকে বুঝাই। আচ্ছা, প্রতিসাম্য রেখাটা প্রথমে একটু বুঝাচ্ছি, এটা একটু অঙ্কটা এমসিকিউটা থেকে একটু বাহিরে আসি, তোমাদেরকে বুঝে। প্রতিসাম্য কি বুঝাবো এখন তোমাদেরকে আমি? প্রতিসাম্য রেখা বুঝাবো। ধরো, তুমি এই প্রতিসাম্য রেখা হচ্ছে সমানভাবে সমদ্বিখণ্ডিত করা, সমানভাবে ভাগ করে নেওয়া। তুমি এই দাগটাকে চাইলে একটা ভাগ করতে পারো, এই দেখ একটা ভাগ করলে তুমি এই পাশে দেখো, এই পাশে যতটুকু পাবা, এই পাশে যতটুকু পাবা, এই পাশেও ঠিক ততটুকুই পাচ্ছ, তাই না? এই পাশে যতটুকু পাবা, এই পাশে ততটুকু পাবা, সেম। আবার যদি তুমি এখানে আরেকটা ভাগ করো, 2টা ভাগ করো, আরেকটা দাগ দাও, 2টা দাগ দাও, ঠিক আছে? এখন দেখো, এই পাশে নিচেও কিন্তু যতটুকু যে অর্ধেক পাবা, উপরেও সেম একই অর্ধেক। তার মানে 2টা দাগ দিতেছো বা 2টা ভাগ করতে পারতেছো, তাই না? তার মানে এখানে প্রতিসাম্য রেখা কয়টি বলো তো? প্রতিসাম্য রেখা কয়টি? 2টি। প্রতিসাম্য রেখা কয়টি? 2টি, ঠিক আছে? আরও দেখো ত্রিভুজ, এখানে তুমি এটাকে ভাগ করো, এই পাশে একটা ভাগ পাবা, এই পাশে একটা ভাগ পাবা, কয়টা? 2টা ভাগ পাইতেছো, কেন? আবার দেখো, এইভাবেও যদি তুমি দাগটা দাও, এই পাশে একটা ভাগ পাইতেছো, এখানে একটা ভাগ পাইতেছো, তার মানে কয়টা দাগ দিতে পারছো? 2টা দাগ। এরপর তুমি যদি আবার এখানে ভাগ করো, তাহলে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, সমানভাবে 3টা দাগ দিয়ে 3বার তুমি ভাগ করতে পারতেছো, তাই না? তাহলে এখানে প্রতিসাম্য আর রেখা কয়টি? 3টি। এইভাবে এটা সমদ্বিবাহুর কিন্তু ক্ষেত্রে কিন্তু দেখো, এখানে এই পাশে একটা পাইছো, এই পাশে একটা পাইছো, 2টা কিন্তু সমান ভাগ, কয়টা? একটা দাগ দিতে পারতেছো, মানে একটা ভাগ করতে পারছো। এবার যদি তুমি এইভাবে ভাগ করো, এই পাশে একটু কিন্তু কম হয়ে গেলো, এই পাশে একটু বেশি হয়ে গেলো, তাই না? তাহলে তো এটা হবে না, সমান ভাগ হতে হবে। তাহলে এটা আর হয় নাই, এটা কি হয় নাই, এটা আর হয় নাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা প্রতিসাম্য রেখা একটাই মাত্র, শুধুমাত্র একটা দাগ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটার হচ্ছে একটা, আর এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে কোনোটাই নেই, এখানে কোনো প্রতিসাম্য রেখাই নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য, বৃত্তের যে কোনোভাবেই তুমি দাগ টানো এটা অসংখ্য বৃত্তের প্রতিসাম্য রেখা, ঠিক আছে, মনে থাকবে। এই প্রতিসাম্য রেখা বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু এমসিকিউতে বলছে ঘূর্ণন কোণ বা প্রতিসাম্য কোণ, যেটাই বলো পরীক্ষাতে, ঘূর্ণন কোণ, প্রতিসাম্য কোণ, যেটাই বলো, তুমি একটু একটু মনোযোগী হবে। আমি যদি এই চিত্রটাকে, এই যে চিত্রটাকে যদি একটু ঘুরাই, একটু সারি ঘুরাই নিচ্ছি, একবার ঘুরাইছি, দেখো তো ওই যে একবার ঘুরাইছি আর কি, আবার সেম একইভাবে আমি কী পাইছি, ওই বর্গটাই পাইছি। আবার সারে ঘুরাচ্ছি, দেখো একবার ঘুরেছি, আবার সেম একইভাবে সারে যদি আবার ঘুরাই, আবার ঘুরাইলেও কি ওই যে সেম দুইবার ঘুরেছি, তাও কি একই কোনটা, একই চিত্রটা পাইছি না। এইভাবে তুমি দেখো বর্গটাকে সারে যদি ঘুরাই, এটা এই দাগটা এখানে আসবে, একবার ঘুরাইলে এই দাগটা এখানে আসবে, আবার যদি সারে ঘুরাই আবার এই দাগটা এখানে আসবে, আবার ঘুরাইলে এই দাগটা এখানে আসবে, আবার ঘুরাইলে এই দাগটা এখানে আসবে, ঠিক আছে। মানে অর্থাৎ চারবার ঘুরাইলেও সেম চিত্রটাই থাকতেছে, তার মানে এটার ঘূর্ণন কত কত 4 হবে। এখন ঘূর্ণন কোণ কীভাবে বের করবে, এই 4 দ্বারা টোটাল এই কোণগুলোর সমষ্টি সবসময় 360, সবসময় 360, সবসময় 360কে 4 দ্বারা ভাগ করবে, বলো তো। তাহলে 360কে যদি 4 দ্বারা ভাগ করো, 360কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 নং 36, মানে 90 ডিগ্রি করে হবে। তাহলে বর্গের, তোমাকে যদি পরীক্ষাতে আসে বর্গের ঘূর্ণন কোণ বা প্রতিসাম্য কোণ কত ডিগ্রি, তুমি নিঃসন্দেহে বলতে পারবা 90 ডিগ্রি। কীভাবে বুঝছো, ওই 4 বার ঘুরাইলে ওই একই চিত্র পাওয়া যায়। সো এটার প্রতিসাম্য কোণ কত, 90 ডিগ্রি। আচ্ছা, সামান্তরিকের এটা দেখাই একটু, এটা দেখাই। এই যে এটা হচ্ছে সামান্তরিক, তুমি এটাকে ঘুরাইবা, ঠিক আছে, এটাকে ঘুরাইবা। স্যারা যদি একটু ঘুরে দেখাই দিই তোমাদেরকে, ধরো এইটা এই চিত্রটাকে আমি একটু ঘুরাচ্ছি, এটা ঘুরেছি, দেখো তো আগের চিত্র পাওয়া গেছে, একবার ঘুরেছি পাইছি বলো তো না, দুইবার ঘুরেছি পাইছি বলো তো না। মানে অর্থাৎ একবার, মানে দুইবার ঘুরানোর পরে আমি একবার, মানে চিত্রটা একবার পাইছি আমি চিত্রটা, ঠিক আছে, একবার মাত্র, যতটুকুই ঘুরেছি মাত্র একবার পাইছি চিত্রটা ঘুরানোর পরে। আবার সারে ঘুরেছি পাইছি বলো তো না, আবার পাইছি বলো তো না, এই আরেকবার পাইছি, এই শেষে আরেকবার ঘুরেছি আর এই জায়গায় পাইছি, বলো তো কয়বার পাইছি স্যার এখানে, দুইবার চিত্রটা আমি ঘুরানোর ফলে দুইবার পাইছি, তার মানে এটার প্রতিসাম্য কত, 2। এইখানে কিন্তু দেখো যতবারই ঘুরেই মানে 4বারে চিত্রটা পাইছি আমি হুবাহু, এই জায়গায় কতবার চিত্রটা আমি হুবাহু পাইছি, দুইবার। তার মানে তুমি 360কে এবার 2 দ্বারা ভাগ করলে কত হবে, 180। তার মানে একটা সামান্তরিকের একটা প্রতিসাম্য কোণ বা ঘূর্ণন কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তোমরা কি বুঝতেছো স্যারের কথা? আচ্ছা, রম্বসেরটা চিন্তা করো, একটা রম্বসের, এই রম্বসটাকে আমরা এখন ঘূর্ণন কোণ একটু ঘুরাবো, ঠিক আছে, দেখি চিত্রটা পাওয়া যায় কিনা। একবার স্যারে ঘুরেছি, যে কোনো একবারে ভাগ এতটুকু ঘুরেছি, পাইছি বলো তো, দেখো পাইছি না, আগের চিত্রটা পাইছে কিনা দেখো তো, আগের চিত্রটা পাইছে কিনা। আবার স্যারে ঘুরাচ্ছি, আবার ঘুরাচ্ছি, পাইছি বলো তো, হ্যাঁ এইবার পাইছি, তাই না, ওই ওই চিত্রটার মতো দেখা যাচ্ছে না, এই যে একটু ঝুম করে দিচ্ছি, ওই চিত্রের মতো না, হ্যাঁ একবার পাইছি। আবার স্যারে ঘুরাই, আবার ঘুরাইলাম, দেখো একটু ঘুরাই, ঘুরছে না, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমরা একটু ঘুরেবা, ঠিক আছে, এটাকে আবার ঘুরেবা, দেখবা যতবারই ঘুরাও না কেন তুমি, আবার সারে ঘুরেছি, দেখো ঘুরেছি, চিত্রটা পাইছি না, আবার সারে ঘুরাবো, ঠিক আছে, আবার ঘুরাইলে দেখো আরেকবার ঘুরেছি, আবার পাইছি, তাই না। তার মানে দুইবার আমি চিত্রটা পাচ্ছি, যতবারই ঘুরাই না কেন দুইবার চিত্রটা আমি জায়গায় পাচ্ছি, তার মানে এটার প্রতিসাম্য কত, 2। তো 2 দ্বারা তুমি 360কে ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, এইভাবে তুমি এই প্রত্যেকটা চিত্রকে ঘুরেবা, ঘুরাইলে যতবার ঘুরে, মানে যতবার তুমি ওই চিত্রটা পাইবা সেটা হচ্ছে প্রতিসাম্য কোণ, ঠিক আছে। এখন তুমি বলতে পারো স্যার আমাদের তো প্রশ্নে এইচ বলছে, তা এইচটাকে আপনি একটু ঘুরে দেখান না, তাহলে এটার অ্যান্সারটা আমরা বুঝতে পারবো। এইচটাকে তুমি ঘুরাও, স্যারে ঘুরাচ্ছে এইচটাকে, এইচ পাইছি বলো তো, এইচ পাইছি না, আবার স্যার এইচটাকে ঘুরাচ্ছি, এবার পাইছি বলো তো, এইচ কিন্তু একবার পাইয়ে গেছে, তাই না, একবার পাই গেছে, আবার ঘুরাইলে স্যারে কী পাবো, আবার পাবো, তাই না, দেখছো তো। মানে একটা জেডটাকে ঘুরাই স্যারে, একটু দেখো জেডটাকেও যদি ঘুরাই সেমভাবে, বা এসটাকে ঘুরাই, এসটাকে ঘুরাইলে বুঝতে পারবা, এই এসটাকে যদি একবার ঘুরেছি, মানে ঘুরেছি পারে স্যারে পাইছি, কিন্তু এই যে এইবার কিন্তু পাই গেছি একবার, মানে অন্তত একবার পাইছি, ঠিক আছে। আবার এসটাকে আবার আগের জায়গায় যদি নিয়ে যাই, আবার ঘুরাইছি আমরা, আবার যদি ঘুরাই আবার পাবো, দুইবার পাবো, তাহলে এসটাকে ঘুরাইলে দুইবার পাচ্ছি আমরা, তাই না। তো এই জায়গাতে দেখো, এখন এই জায়গাতে দেখো তো, এসটাকে দুইবার ঘূর্ণন কোণ দুইবার, এইচেরও ক্ষেত্রেও কত, দুইবার। তো তুমি 360কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 180 হচ্ছে না, 360কে 2 দ্বারা ভাগ করলে কত, 100। সবসময় 360কে ওই যতবার ঘুরানো যাবে, যতবার তার চিত্রটা আবার পাবা তত দ্বারা ভাগ করবা, ঠিক আছে। তো এখানে এইচের ক্ষেত্রে
180, এসের ক্ষেত্রে 180, জেডের ক্ষেত্রে দেখো জেডটাকে যদি আমি এখান থেকে যদি জেডটাকে এবার এভাবে লিখি, দেখো জেডটা পাইছি না, আবার যদি স্যারে জেডটা এভাবে লিখি, পাইছি বলো তো? হ্যাঁ জেড পাইছি, একবার পাইছি, আবার জেডটা মানে দুইবার পাইছি, তাহলে জেডের প্রতিসম কোণ কত? 180। টিটা দেখো, টিটাকে যদি স্যারে প্রথমে এইভাবে লিখি, হয়েছে বলো তো? আবার টিটাকে স্যার এইভাবে লিখছি, হয়েছে বলো তো? টি আবার স্যারের টিটাকে এইভাবে লিখছি, হয়েছে বলো তো? আবার এইভাবে লিখছি, চারভাবে কিন্তু টিটাকে লেখা যায়, কিন্তু আমি কয়বার পাইছি শেষ? একবারে পাইছি। তো টি এর ক্ষেত্রে যদি বলে টি এর ঘূর্ণন কত? 1 পাইছো, একবারই তুমি চিত্রটা হুবহু পাচ্ছ, এই জায়গাতে পাচ্ছ, তো টি একবারই পাচ্ছ তুমি। সো 1 দ্বারা 360কে ভাগ করলে কত হবে? 300। তার মানে আমাদের এই যে এই অঙ্কটার অ্যান্সার কত হবে বলো তো? ঘ 180 না? হ্যাঁ বুঝছো তো সবাই? 2 দ্বারা ভাগ করলেই হবে, কারণ তুমি এস যতবারই ঘুরাও না কেন এসটা 2বারই পাইবা, তার অবস্থান 2বার পাইবা। আচ্ছা, সর্বশেষ এই এমসিকিউটা দেখো, অর্ধবৃত্তে অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোনটা কি? আচ্ছা তোমরা কি এটা জানো? উপচাপ, অধিচাপ, অন্তচাপ এগুলো বুঝো? আমি একটা বৃত্ত আঁকি, তোমাদেরকে একটু দেখাই। এই যে স্যারে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এই বৃত্তের মধ্যে এখান থেকে এই অংশটুকুকে আমি একটা চাপ বলতে পারি, এখান থেকে এই অংশটুকু একটা চাপ, এইখান থেকে এ পর্যন্ত একটা চাপ, বুঝতেছো তো? এখানে একটা চাপ, আবার এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকুকে বলবো একটা চাপ, এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু একটা চাপ। দেখো তো, তুমি আমাকে স্যারকে একটু বলো তো যে স্যার আপনি যে এখানে 2টা চাপ আঁকলেন, কোনটা ছোট কোনটা বড়? সবুজটা বড় না আর নীলটা ছোট না? এই যে নীল ছোট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো বলো তো? একটু মনোযোগ দিবা। এটাকে আমরা বলবো উপচাপ। কি বলবো বলো তো? ছোটটাকে আমরা বলবো উপচাপ। আমি আবারও বলছি, ছোটটাকে আমরা বলবো উপচাপ। কি বলবো? উপচাপ, ঠিক আছে? আর নীল যেটা পাইছি, বড় চাপ যেটা, সেটা হচ্ছে অধিচাপ। বড়টাকে আমরা কি বলবো? অধিচাপ। বড়টাকে বলবো অধিচাপ। এখন কোণগুলো সবসময় যদি উপচাপের উপর কোণ হয় তাহলে সেটা ছোট হবে, আর অধিচাপের উপর যদি কোণ হয় তাহলে সেটা অবশ্যই মানে উপচাপের হইলে বড় হবে আর অধিচাপ হইলে ছোট হবে। কীভাবে কোনটা হয় একটু দেখাই, সেটাও একটু দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। স্যারে অধিচাপের উপর বৃত্তচাপ আঁকবো। কিসের উপর? অধিচাপ। অধিচাপ মানে এই জায়গাতে একটা কোণ আঁকবো, কোণ আঁকতেছি, এই অধিচাপের একটা কোণ। অধিচাপ মানে ভিতরের অংশ, বড় অংশ। অধিচাপ মানে ভিতরে বা এই জায়গাতে একটা কোণ আঁকছি। বলো তো, এই জায়গাতে একটা কোণ আঁকলাম, এই কোণটা অবশ্যই নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে ছোট। অবশ্যই 90 ডিগ্রি থেকে কী হবে? ছোট। 90 ডিগ্রি থেকে কি? ছোট। আচ্ছা, 90 ডিগ্রি থেকে ছোট হলে এটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট হলে এটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। আচ্ছা, তার মানে অধিচাপে যখন আমরা কোনো কোণ আঁকবো, অধিচাপে যখন কোনো কোণ আঁকা হবে সেটা হবে কি? সূক্ষ্মকোণ। অধিচাপে যখন আমরা কোনো কোণ আঁকবো সেটা হবে কি? সূক্ষ্মকোণ। আচ্ছা, উপচাপেরটা বিশেষ। উপচাপ তো ছোট ছোট যে চাপটা, এই জায়গাতে এবার কোণটা আঁকি, এই জায়গাতে কোণটা আঁকি স্যার, এই চাপের উপর, এই চাপের উপর। দেখো তো এটা 90 ডিগ্রি থেকে বেশি না? তো 90 ডিগ্রি থেকে যেই চাপটা পাবো, বেশি কোণ পাবো, সেটাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। কি বলবো? স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বেশি যে কোণটা পাবো সেটাকে আমরা কি বলবো? স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বেশি যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? স্থূল পাবো। আচ্ছা, আর যদি মাঝখান দিয়ে মানে অর্ধবৃত্তে, যদি অর্ধবৃত্তে হয়, অর্ধবৃত্তে যে কোনো যদি কোণ আঁকি সেটা কি হবে? সমকোণ। আচ্ছা, প্রশ্নটা দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, তাহলে অর্ধবৃত্ত হচ্ছে এই বরাবর হচ্ছে অর্ধবৃত্ত, এই বরাবর হচ্ছে অর্ধবৃত্ত, এটার থেকে ছোট চাপ, এটার থেকে ছোট চাপ, এটার থেকে ছোট চাপ। ছোট চাপ বললে কোনটা? উপচাপ না? তাহলে উপচাপে কি হয়? স্থূলকোণ। উপচাপে কি হয়? স্থূলকোণ। উপচাপে কি হয়? স্থূলকোণ। মানে তুমি এইভাবে চিন্তা করবা, চাপ কয়টা আসবে? 2টা চাপ, একটা হয় ছোট, আর যদি স্যার যদি মানে অর্ধবৃত্ত, বরাবর অর্ধবৃত্ত হয় তাহলে তো সেটা সমকোণ, সেটা অর্ধেক হবে। সমকোণে মানে বরাবর যেটা হবে সেটা সমকোণ হবে, মানে 90 ডিগ্রি সমান যেটা হবে সেটা সমকোণ। 90 ডিগ্রি সমান যেটা হবে সেটা সমকোণ। আর 90 ডিগ্রির থেকে ছোট যে চাপ সেটাকে আমরা উপচাপ বলবো। আর উপচাপে যখন কোণ আঁকবো আমরা, উপচাপে যখন কোণটা বলা হবে সেটা নিশ্চয়ই বড় হবে, কারণ উপচাপ যেহেতু চাপটা ছোট কিন্তু তার কোণটা হবে বড়, সো তার বিপরীত স্থূলকোণ হচ্ছে। আর অধিচাপটা কিন্তু বড়, দেখছো কত বড় একটা চাপ, অধিচাপটা কিন্তু বড়, বাট তার কোণটা কি হচ্ছে? কোণটা হচ্ছে ছোট, কোণটা হচ্ছে ছোট, কোণের পরিমাণ কি? ছোট। সো এটা যেহেতু ছোট সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। আর সূক্ষ্মকোণ স্থূলকোণ তো জানো, যেটা 90 ডিগ্রি থেকে ছোট সেটা সূক্ষ্মকোণ, কারণ এটা ছোট, সূক্ষ্মকোণ। আর এটা
চাপটা ছোট ছোট, বাট এটার কোণটা কিন্তু বড়, মানে 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে এটা হচ্ছে স্থূলকোণ। আর যদি সমান সমান মানে অর্ধবৃত্ত হতো, মানে বৃত্তের অর্ধেক বা অর্ধবৃত্ত যদি সরাসরি বলে, তাহলে সেটা কি হবে? সমকোণ। মানে সেইটা হলে সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণ কাকে বলে? যেটা 90 ডিগ্রি সমান, তো সেটা শুধুমাত্র অর্ধবৃত্তের ক্ষেত্রে সমকোণ হবে। আচ্ছা, আমাদের বলছে ছোট চাপ, ছোট চাপ মানে উপচাপ, আর উপচাপে এটা কি হয়? স্থূলকোণ হয়, স্থূলকোণ হয়। এইটা নোট করে নিবা, ঠিক আছে? নোট করে নিবা। আচ্ছা, তোমাদের ধারাবাহিক 17টা পর্ব রয়েছে, 17, 18 অনেকগুলো পর্ব রয়েছে, ধারাবাহিকভাবে দেওয়া আছে এখানে। তোমরা জাস্ট ওই ক্লাসটা বুঝে বুঝে করবা, সেটা লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেক্ষেত্রে আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।